ভাবুন তো, আপনার সামনে দুটো বাংলা দাঁড়িয়ে আছে। একটা বাংলা যেখানে চাকরির জন্য ছেলেমেয়েরা আজও ব্যাগ গুছিয়ে ব্যাঙ্গালোর যায়, হায়দ্রাবাদ যায়, পুনে যায়, দিল্লি যায়, বিদেশে যায়। আরেকটা বাংলা যেখানে নতুন বন্দর হচ্ছে, নতুন বিমানবন্দর হচ্ছে, নতুন শিল্প আসছে, ডেটা সেন্টার হচ্ছে, তারপর সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসছে, স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরি হচ্ছে। প্রশ্নটা হলো, এই দুটো বাংলার মধ্যে কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন? কারণ সম্প্রতি যে প্রকাশিত হয়েছে যে পশ্চিমবঙ্গে নতুন বাজেট, সেটা পড়ার সময় আমার মাথায় বারবার এই প্রশ্নটাই ঘুরছিল। আর একটা কনফেশন করি, আমি আজকাল বাজেট দেখে খুব একটা এক্সাইটেড হই না, সত্যিই হই না। কারণ আমরা এমন একটা প্রজন্ম যারা বহু প্রতিশ্রুতি শুনেছি, বহু অ্যানাউন্সমেন্ট দেখেছি, বহু ফাউন্ডেশন স্টোন দেখেছি, বহু ইনাগরেশন দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত সব কিছু বাস্তবে দাঁড়িয়েছে সেই প্রশ্নের উত্তর সবসময় সুখকর হয়নি। তাই যখন এই 63 পাতার বাজেটটা পড়লাম, আমি কোনো রাজনৈতিক কর্মী হিসেবে পড়িনি, কোনো সমর্থক হিসেবে পড়িনি, কোনো বিরোধী হিসেবেও পড়িনি। আমি পড়েছি একজন সাধারণ বাঙালি হিসেবে, একজন ছেলে হিসেবে যার অনেক বন্ধু বাংলা ছেড়ে চলে গেছে, একজন মানুষ হিসেবে যে চায় তার রাজ্যটা এগোক, কিন্তু অন্ধভাবে বিশ্বাসও করতে চায় না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু উইংস অফ স্টোরিজ। আমি প্রীতম, আর তোমরা দেখছো শাহরুজান সিক্রেটস। ইটস র, রিয়েল অ্যান্ড রিলেটেবল। চলুন একটা খুব সিম্পল প্রশ্ন দিয়ে শুরু করি। বাংলার সবচেয়ে বড় সমস্যা কি? রাজনীতি? দুর্নীতি? পরিকাঠামো? না, আমার কাছে বাংলার সবচেয়ে বড় সমস্যা হলো অপরচুনিটি ক্রাইসিস। মানে যোগ্যতা আছে, প্রতিভা আছে, শিক্ষা আছে, কিন্তু সুযোগ কম। আজও আমরা দেখছি বাংলার অনেক মেধাবী ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছে, চাকরির জন্য বাইরে যাচ্ছে, ক্যারিয়ার গ্রোথের জন্য বাইরে যাচ্ছে। এবং এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ একটা রাজ্যের সবচেয়ে বড় সম্পদ তার মাটি নয়, তার বিল্ডিং নয়, তার রাস্তা নয়, তার মানুষ। আর যখন সেই মানুষগুলো একে একে চলে যেতে শুরু করে, তখন একটা রাজ্য ধীরে ধীরে হলো হয়ে যায়। আমি জানি এই কথাটা শুনে অনেকেই বলবেন যে না না, এখন বাংলাতেও অনেক সুযোগ আছে। অবশ্যই আছে, কিন্তু প্রশ্ন হলো পর্যাপ্ত আছে কি? যদি সত্যিই পর্যাপ্ত থাকে, আর যদি সত্যিই পর্যাপ্ত থাকতো, তাহলে এত ছেলে মেয়ে কেন এখনও বাইরে যাওয়ার কথা ভাবছে? কেন একজন মধ্যবিত্ত বাবা মা এখনও মনে করেন ছেলে বা মেয়ের ভবিষ্যৎ বাংলার বাইরে বেশি নিরাপদ? এই কারণেই বাজেটের প্রথম কয়েকটা অধ্যায় পড়ে আমি একটু অবাকই হয়েছিলাম। কারণ অনেক দিন পর একটা বাজেটে শিল্প শব্দটা এত জোর দিয়ে বলা হয়েছে দেখে। ডিপ সি পোর্ট হবে, তারপর ইন্ডাস্ট্রিয়াল করিডর হবে, ডেটা সেন্টার পলিসি, জিসিসি পলিসি, সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম, স্টার্ট আপ বেঙ্গল। আমি জানি এই শব্দগুলো খুব একটা এক্সাইটিং শোনায় না, কারণ এগুলো ভাতা নয়, এগুলো সরাসরি পকেটে টাকা ঢোকায় না, কিন্তু দীর্ঘমেয়াদে এটা অর্থনীতিকে বদলায় এই জিনিসগুলোই। ধরুন ডিপ সি পোর্ট, অনেকেই ভাবতে পারেন যে একটা বন্দর হলেই বা কি কি এসে গেল, কিন্তু বাস্তবে একটা বড় বন্দর মানে শুধু জাহাজ নয়, তার সঙ্গে আসে লজিস্টিক্স, ওয়্যারহাউস, তারপর ট্রান্সপোর্ট, এক্সপোর্ট ইম্পোর্ট, ম্যানুফ্যাকচারিং, হাজার হাজার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট জব তৈরি হয়। সেই কারণে আমি বলবো এই বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা অন্নপূর্ণা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হয়তো ডিপ সি পোর্ট। কারণ অন্নপূর্ণা মানুষকে সাহায্য করবে, কিন্তু ডিপ সি পোর্ট মানুষের জন্য কাজ তৈরি করতে পারে। আর আমি সবসময় বিশ্বাস করি যে সাহায্য গুরুত্বপূর্ণ, কিন্তু সুযোগ আরও গুরুত্বপূর্ণ। একটা জিনিস আমি খুব মন দিয়ে লক্ষ্য করেছি, এই বাজেটে সরকার যেন প্রথমবার স্বীকার করছে যে শুধুমাত্র ওয়েলফেয়ার দিয়ে একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। ওয়েলফেয়ার দরকার, অবশ্যই দরকার, কিন্তু তার পাশাপাশি ওয়েলথ ক্রিয়েশনও দরকার। অর্থাৎ এমন একটা অর্থনীতি তৈরি করা দরকার যেখানে মানুষ নিজের আয় নিজে তৈরি করতে পারে। এবং এখানেই আমার মধ্যে একটা আশার জন্ম হয়। কারণ ডেটা সেন্টারের কথা বলা হয়েছে, জিসিসির কথা বলা হয়েছে, সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের কথা বলা হয়েছে। এবার অনেকেই হয়তো ভাবছেন যে জিসিসিটা আবার কি? জিসিসি হচ্ছে গ্লোবাল
ক্যাপেবিলিটি সেন্টার। সহজ ভাষায় বললে বিশ্বের বড় বড় কোম্পানির ব্যাক অফিস, তারপর হচ্ছে গিয়ে অ্যানালিটিক্স, ফিন্যান্স, টেকনোলজি, সাপোর্ট, অপারেশনের কেন্দ্র আর কি। আজ হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনে এই সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকার অর্থনীতি তৈরি করেছে। তাই যখন আমি দেখি যে বাংলাও সেই দিকটা ধরার চেষ্টা করছে, তখন আমার ভালো লাগে। কারণ ভবিষ্যতের অর্থনীতি শুধুমাত্র এই কারখানার অর্থনীতি নয়, ভবিষ্যতের অর্থনীতি হচ্ছে ডেটার অর্থনীতি, টেকনোলজির অর্থনীতি, নলেজের অর্থনীতি। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন আছে, কারণ স্বপ্ন দেখানো সহজ, বাস্তবায়ন কঠিন। একটা ডেটা সেন্টার পলিসি ঘোষণা করা সহজ, কিন্তু অ্যামাজন বা গুগল, মাইক্রোসফটের মতো সংস্থাকে আনা এখানে অতটা সহজ নয়। একটা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের কথা বলা যতটা সহজ, কিন্তু বাস্তবে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তৈরি করতে লাগে বিপুল বিনিয়োগ আর কি। তারপর দক্ষ জনবল লাগে, ইনফ্রাস্ট্রাকচার লাগে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা রাখে। আর এখানেই আমি একটু পেছনে এসে দাঁড়াই আর কি, একটু থেমে যাই। কারণ বাংলার ইতিহাস আমাকে খুব বেশি সহজে উত্তেজিত হতে দেয় না। আমি চাই এগুলো হোক, সত্যিই চাই। কারণ যদি এগুলো হয়, তাহলে হয়তো আগামী 10 বছরে বাংলার অর্থনৈতিক ছবিটাই বদলে যেতে পারে। কিন্তু আমি একই সঙ্গে এটাও জানি, বাংলার মানুষ বহুবার বড় বড় স্বপ্ন দেখেছে, আর সেই স্বপ্নগুলোর অনেকগুলোই মাঝপথে থেমে গেছে। তাই আজ আমি হাততালি দিচ্ছি না, আবার সমালোচনাও করছি না। আমি শুধু দেখছি, শুনছি, নোট নিচ্ছি এবং অপেক্ষা করছি। কারণ আমার কাছে এই বাজেটের আসল পরীক্ষা আজ নয়, আগামী 5 বছর। ঘোষণা দিয়ে ইতিহাস লেখা যায় না, ইতিহাস লেখা হয় ফলাফল দিয়ে। আর বাংলার মানুষ এখন আর কথায় বিশ্বাস করতে চায় না, বাংলার মানুষ এখন ফলাফল দেখতে চায়। কিন্তু এখানেই আমার ভয়টা শুরু হয়। কারণ আমি একটা জিনিস বহু বছর ধরে লক্ষ্য করেছি, বাংলার অ্যানাউন্সমেন্টের অভাব কোনোদিনই ছিল না, ভিশনেরও কোনোদিন অভাব ছিল না, প্ল্যানিংয়েরও কোনো অভাব ছিল না। আমাদের অভাব ছিল এক্সিকিউশনের। আর এই কথাটা আমি কোনো একটা সরকারকে নিয়ে বলছি না, এটা বহু বছরের একটা বাস্তবতা। আমরা অনেক স্বপ্ন দেখেছি, অনেক বড় বড় হেডলাইন দেখেছি, কিন্তু সাধারণ মানুষের জীবন কতটা বদলেছে, সেটাই শেষ পর্যন্ত আসল প্রশ্ন। এই যে বাজেটে বলা হচ্ছে যে 1 লক্ষ সরকারি চাকরি হবে, সত্যি কথা বলতে কি এটা শুনে আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কারণ চাকরি নিয়ে বাংলার মানুষের ফ্রাস্ট্রেশন আমি খুব কাছ থেকে দেখেছি। কম্পিটিটিভ এক্সাম দিতে দিতে কারো বয়স চলে গেছে, কেউ প্রিপারেশন করতে করতে জীবনের সবচেয়ে যে প্রোডাক্টিভ টাইম, সময়, সেটা ফেলে গেছে আর কি, হারিয়ে গেছে। কেউ আবার হতাশ হয়ে অন্য প্রফেশনে চলে গেছে আমার চোখের সামনে। তাই যখন শুনি 1 লক্ষ চাকরির কথা বলা হচ্ছে, তখন আমি চাই এটা সত্যি হোক। আমি চাই এই সংখ্যাটা হেডলাইন হয়ে না থেমে থেকে আর কি অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে মানুষের হাতে পৌঁছাক। কিন্তু তারপরই মাথা আর একটা প্রশ্ন আসে, আমি কি শুধু সরকারি চাকরির উপর নির্ভর করে একটা রাজ্যের ভবিষ্যৎ গড়তে পারবো? কারণ বাস্তবতা হলো, কোনো রাজ্যই শুধু সরকারি চাকরি দিয়ে বেকারত্বের সমস্যা সমাধান করতে পারে না। সরকারি চাকরি গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা পুরো অর্থনীতির একটা ছোট অংশ। বাকি চাকরিগুলো আসে প্রাইভেট সেক্টর থেকে, ইন্ডাস্ট্রি থেকে, তারপর সার্ভিস সেক্টর থেকে, এন্টারপ্রেনিয়রশিপ থেকে। তাই আমি যখন বাজেটটা পড়ছিলাম, তখন আমার ফোকাস বারবার ইন্ডাস্ট্রি সেকশনের দিকে চলে যাচ্ছিল। কারণ আমি ভাবছিলাম, যদি সত্যি ডিপ সি পোর্ট হয়, যদি সত্যি ডেটা সেন্টার আসে, যদি সত্যি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার আসে, আর যদি সত্যি এই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরি হয়, তাহলে হয়তো সরকারি চাকরির সংখ্যার থেকেও অনেক বড় পরিবর্তন আসতে পারে। কারণ তখন মানুষ চাকরি খুঁজবে না, চাকরি তৈরি হবে। আর এই জায়গাটাতেই আমার সবচেয়ে বেশি আগ্রহ। কারণ আমি এমন একটা বাংলা দেখতে চাই না যেখানে সবাই একটা সরকারি চাকরির ফর্মের জন্য লাইন দিচ্ছে। আমি এমন একটা বাংলা দেখতে চাই যেখানে একজন ছেলে বা মেয়ে নিজের শহরেই 5টা ক্যারিয়ার অপশান পাচ্ছে। সে চাইলে কর্পোরেটে যাবে, চাইলে স্টার্ট আপ করবে, চাইলে রিসার্চ করবে, চাইলে ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করবে। চয়েস থাকা
আর চয়েস না থাকার মধ্যে বিশাল পার্থক্য আছে। তারপর আসি অন্নপূর্ণা যোজনার কথায়। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কেউ বলছেন অসাধারণ সিদ্ধান্ত, কেউ বলছেন সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, এরকম ভাতা টাতা দেওয়া উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাস্তবতা এই দুটো ধারণার মাঝামাঝি দাঁড়িয়ে আছে। কারণ বাংলায় এখনও অনেক পরিবার আছে যাদের জন্য মাসে 3,000 টাকা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সোশ্যাল মিডিয়া বাবেলের বাইরে একটা বিশাল বাস্তব পৃথিবী আছে, কিন্তু সেখানে এই 3,000 টাকা মানে অনেক কিছু। তাই এই প্রকল্পকে আমি ডিসমিস করতে ডেফিনেটলি পারি না। কিন্তু একই সঙ্গে একটা প্রশ্ন আমার মাথায় ডেফিনেটলি ঘোরে। ধরুন আজ একজন মানুষ 3,000 টাকা পেলেন, আগামী বছরও পেলেন, তারপরের বছরও ধরুন পেলেন সে 3,000 টাকা করে, কিন্তু তার পরিবারের অর্থনৈতিক অবস্থার কি সত্যি কোনো পরিবর্তন হলো, নাকি তিনি একই জায়গায় দাঁড়িয়ে রইলেন? এই একটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ওয়েলফেয়ার মানুষের কষ্ট কমাতে পারে, কিন্তু প্রসপেরিটি তৈরি করতে পারে না। প্রসপেরিটি আসে তখন যখন মানুষের আয় বাড়ে, স্কিল বাড়ে, প্রোডাক্টিভিটি বাড়ে, তারপর অপরচুনিটি বাড়ে। আর এই কারণেই আমি বারবার বলছি, আমার কাছে এই বাজেটের আসল গল্প ভাতা নয়, আসল গল্প হচ্ছে অপরচুনিটি। একটা জিনিস আমাকে অবাক করেছে, বাজেটে ডেটা সেন্টারের কথা আছে, জিসিসির কথা আছে, স্টার্ট আপ ফান্ডের কথা আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্যালেন্ট অ্যাট্রাকশন ফান্ডের কথা আছে। মানে অন্তত কাগজে কলমে সরকার ভবিষ্যতের অর্থনীতির কথা ভাবছে। এটা কিন্তু পজিটিভ, কারণ পৃথিবী বদলে গেছে। এখন শুধু ফ্যাক্টরি বানালেই হবে না, নলেজ ইকোনমিতেও ঢুকতে হবে। এআই, ডেটা অ্যানালিটিক্স, তারপর টেকনোলজি, এই সেক্টরগুলোতেও এই সেক্টরগুলোতেই আর কি আগামী দশকে চাকরি তৈরি হবে। কিন্তু এখানেও একটা চ্যালেঞ্জ আছে। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, পলিসি তৈরি করা যায়, তারপর ইনসেন্টিভ দেওয়া যায়, কিন্তু ট্যালেন্ট ধরে রাখা যায় কিভাবে? আজ বাংলার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো এই ব্রেন ড্রেন। আমাদের সেরা ছাত্রছাত্রীদের একটা বড় অংশ রাজ্যের বাইরে চলে যাচ্ছে। কেউ আইআইটির পর আর ফিরছে না, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, কেউ এমবিএ করে মুম্বাইতে চলে যাচ্ছে। প্রশ্ন হলো, আমরা কি এমন একটা ইকোসিস্টেম তৈরি করতে পারবো যেখানে তারা ফিরতে চাইবে বাংলাতে? কারণ শুধু ইনভেস্টমেন্ট আনলেই তো হবে না, সেই ইনভেস্টমেন্টের জন্য স্কিলড ওয়ার্কফোর্সও তো লাগবে। আর স্কিল ওয়ার্কফোর্স যদি বাইরে চলে যায় তাহলে সমস্যাটা থেকেই যাবে। আমি যখন বাজেটে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, আইআইটি, আইআইএম, তারপর টেকনোলজি ইকোসিস্টেমের কথা পড়ছিলাম, তখন আমার মনে হচ্ছিল সরকার অন্তত সমস্যাটা বুঝেছে। এটা একটা ভালো লক্ষণ। কিন্তু বুঝে যাওয়া আর সমাধান করে ফেলা এক জিনিস নয়। বুঝতে পেরেছে, করতে হবে। এবং এখানেই আসে সেই পুরনো শব্দটা, ইমপ্লিমেন্টেশন। আমি মনে করি বাংলার মানুষ এখন আর নতুন প্রতিশ্রুতি চায় না, বাংলার মানুষ নতুন ফলাফল চায়। কারণ আমরা এমন একটা সময় আছি যেখানে মানুষ কোনো দলের স্পিচের উপর নয়, নিজের জীবনের অভিজ্ঞতার উপর বেশি বিশ্বাস করে। একজন যুবক তখনই খুশি হবে যখন সে চাকরি পাবে, একজন ব্যবসায়ী তখনই খুশি হবে যখন ব্যবসা সহজ হবে, একজন চাষি, কৃষক তখনই খুশি হবে যখন তার আয় বাড়বে, একজন মধ্যবিত্ত তখনই খুশি হবে যখন তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তাটা একটু কমবে। আর এই কারণেই আমি এই বাজেটটাকে একদিকে আশাব্যঞ্জক বলবো, আর অন্যদিকে ঝুঁকিপূর্ণও বলবো। আশাব্যঞ্জক কারণ হচ্ছে অনেক দিন পর বাংলার ভবিষ্যৎ নিয়ে বড় করে ভাবার চেষ্টা দেখা যাচ্ছে। ঝুঁকিপূর্ণ কারণ এই প্রতিশ্রুতিগুলোর আকার এত বড় যে ব্যর্থ হলে মানুষের হতাশাও সমান বড় হবে। আর ঠিক এখানেই আমার পরের প্রশ্নটা আসে, এত কিছু হবে, এত প্রকল্প হবে, এত ভাতা হবে, এত চাকরি হবে, এত ইনফ্রাস্ট্রাকচার হবে, কিন্তু টাকা আসবে কোথা থেকে? এই প্রশ্নটা রাজনীতি নয়, এই প্রশ্নটা ইকোনমিক্স। কারণ কোনো পরিবার যেমন নিজের আয়ের বাইরে গিয়ে অনন্তকাল খরচ করতে পারে না, একটা রাজ্যও তো পারে না। আর এই প্রশ্নের উত্তরটাই হয়তো আগামী কয়েক বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দেখুন, আমি অর্থনীতিবিদ নই, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবেও
একটা বিষয় বুঝি, যখনই কোনো সরকার অনেক বড় বড় প্রতিশ্রুতি দেয়, তখন আমাদের শুধু প্রতিশ্রুতি শুনলে চলবে না, তার ফান্ডিং মডেলটাও দেখতে হবে। কারণ একটা জিনিস ঘোষণা করা আর সেটা টেকসইভাবে চালিয়ে যাওয়া এক জিনিস নয়। এই বাজেটে ডিএ বাড়ানোর কথা বলা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য এটা নিঃসন্দেহে স্বস্তির একটা খবর, কারণ মূল্যবৃদ্ধির বাস্তবতা সবাই অনুভব করছে। বাজারে গেলেই সেটা বোঝা যায়, সংসার চালালেই সেটা বোঝা যায়। তাই ডিএ বৃদ্ধি নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু একই সঙ্গে এটাও ভাবছি ডিএ বাড়বে, অন্নপূর্ণা চলবে, তারপর ওই ভরসা কর্মসাথী চলবে, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট চলবে, ইন্ডাস্ট্রি ইনসেন্টিভ চলবে। সব কিছু একসঙ্গে চালানোর জন্য যে বিশাল আর্থিক ক্ষমতা দরকার, সেটা কি আমরা তৈরি করতে পারবো? আর এখানেই আমার মনে হয় বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটা শুরু হচ্ছে। এটা সরকার বনাম বিরোধী দলের যুদ্ধ নয়, এটা ওয়েলফেয়ার আর ওয়েলথ ক্রিয়েশনের যুদ্ধও নয়, এটা ব্যালেন্সের যুদ্ধ। কারণ একটা সভ্য সমাজ ওয়েলফেয়ার ছাড়া চলতে পারে না, বা একটা শক্তিশালী অর্থনীতি ওয়েলথ ক্রিয়েশন ছাড়া তৈরি হয় না। তাই আমার কাছে প্রশ্নটা কখনোই ভাতা দেব কি দেব না এটা নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে ভাতার পাশাপাশি আয়ের নতুন উৎস তৈরি করতে পারছি কি না। কারণ ধরুন আজ একজন মানুষ সরকারি সাহায্য পেলেন, সেটা খুব ভালো, কিন্তু 5 বছর পরে যদি তার ছেলে বা মেয়ে এখনও কাজের জন্য অন্য রাজ্যে যেতে বাধ্য হয়, তাহলে কি আমরা সত্যিই সমস্যা সমাধান করলাম, নাকি শুধু সমস্যাটাকে কিছুটা সময়ের জন্য নরম করলাম? আমি জানি এই কথাগুলো অনেকেরই ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি সত্যিই বিশ্বাস করি যে বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে চাকরি, শিল্প, স্কিল আর ইনভেস্টমেন্ট। কারণ ওয়েলফেয়ার মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু অপরচুনিটি মানুষকে এগিয়ে নিয়ে যায়। আর এই কারণেই পুরো বাজেটটা পড়ে আমার মাথায় বারবার একটা ছবি ভেসে উঠছিল। একটা মধ্যবিত্ত পরিবার, বাবা মা তাদের সন্তানের জন্য সব কিছু করেছেন, পড়িয়েছেন, কষ্ট করেছেন, স্বপ্ন দেখেছেন। তারপর একদিন সেই সন্তান একটা ট্রলি ব্যাগ নিয়ে বিমানবন্দরে দাঁড়িয়ে আছে। একটা ছবি আর কি। গন্তব্য কোথায়? ব্যাঙ্গালোর। গন্তব্য কোথায়? হায়দ্রাবাদও হতে পারে, গন্তব্য পুনেও হতে পারে। আর বাবা মা তাকে বিদায় জানাচ্ছেন। এটা কোনো কাল্পনিক গল্প নয়, আমাদের চারপাশে প্রতিদিন হচ্ছে। এবং আমার কাছে বাংলার উন্নয়নের সবচেয়ে বড় মাপকাঠি হবে খুব সিম্পল একটা প্রশ্ন: আগামী 10 বছরে কি এই দৃশ্যটা কমবে নাকি একই থাকবে? কারণ আমার কাছে উন্নয়ন মানে শুধু ফ্লাইওভার নয়, শুধু এয়ারপোর্ট নয়, শুধু পোর্ট নয়। উন্নয়ন মানে এমন একটা ইকোসিস্টেম যেখানে একজন তরুণ মনে করবে যে আমার ভবিষ্যৎ এই রাজ্যেও তৈরি হতে পারে। আমি চাই না বাংলা শুধুমাত্র নস্টালজিয়া হয়ে থাকুক। আমি চাই না আমরা সারা জীবন শুধু অতীতের গল্প বলি, যা আগে এক সময় বাংলা এটা ছিল সেটা ছিল আর কি, এক সময় বাংলা বিশাল একটা হাব ছিল, হ্যান ত্যান ছিল। এই কথাগুলো শুনতে শুনতে একটা প্রজন্ম আমরা বড় হয়েছি। নতুন প্রজন্ম অতীতের গৌরব নয়, বর্তমানের সুযোগ খোঁজে। আর সেই কারণেই আমি এই বাজেটকে একদম বাতিলও করতে পারছি না, আর চোখ বন্ধ করে প্রশংসাও করতে পারছি না। ভয় হচ্ছে আর কি। কারণ এখানে এমন কিছু জিনিস আছে যেগুলো সত্যি বাংলার ভবিষ্যৎ বদলে দিতে পারে। ডিপসি পোর্ট পারে, ডেটা সেন্টার পারে, জিসিসি পারে, স্টার্ট আপ ইকোসিস্টেম পারে, স্কিল ডেভেলপমেন্ট পারে, ইনফ্রাস্ট্রাকচার এক্সপ্যানশন পারে। এগুলো যদি সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে আগামী 10 বছরের বাংলা আর আজকের বাংলা থাকবে না। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি, এই প্রকল্পগুলোর বেশিরভাগই এখনও প্রমিস, ভিশন, রোডম্যাপ। আর রোডম্যাপ কখনো ডেস্টিনেশন নয়, ডেস্টিনেশন হলো ফলাফল। তাই আমি আজ এই বাজেটকে দেখে উচ্ছ্বসিত নই, আবার হতাশও নই। আমি কৌতূহলী, আমি দেখতে চাই, আমি জানতে চাই, আমি অপেক্ষা করতে চাই। কারণ অনেক দিন পর এমন একটা বাজেট দেখলাম যেটা অন্তত একটা বড় স্বপ্ন দেখানোর চেষ্টা করছে। প্রশ্ন হলো সেই স্বপ্নটা বাস্তবে নামবে কিনা। হয়তো 5 বছর পরে আমরা এই ভিডিওতে ফিরে আসবো, বা 10 বছর পরে,
তখন আমরা দেখব এই বাজেটের ঘোষণাগুলোর মধ্যে কতগুলো বাস্তব হলো, কতগুলো মাঝপথে থেমে গেল, কতগুলো বাংলার অর্থনীতিকে বদলে দিল, আর কতগুলো শুধুই বক্তৃতার পাতায় রয়ে গেল। আমি চাই এই বাজেট সফল হোক, কারণ কোনো সরকার সফল হলে শুধু সরকার যেতে না, একটা রাজ্য যেতে, একটা প্রজন্ম যেতে, একটা সমাজ যেতে। আর যদি ব্যর্থ হয় তার মূল্য শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই দিতে হয়। তাই আজকের ভিডিও শেষে আমি কোনো ভার্ডিক্ট দিচ্ছি না, আমি শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। বাংলা কি সত্যি বদলাতে চলেছে, নাকি আমরা আবারও একটা সুন্দর স্বপ্ন দেখতে চলেছি? উত্তরটা আজ আমার কাছে নেই, হয়তো তোমার কাছেও নেই, কিন্তু আগামী কয়েক বছর সেই উত্তরটা আমাদের সবাইকে দিয়ে দেবে। তোমার কি মনে হয়, এই বাজেট কি বাংলার ভবিষ্যতের ব্লুপ্রিন্ট, নাকি এটা আর 5টা বাজেটের মতোই একটা বড় প্রতিশ্রুতির তালিকা? কমেন্টে অবশ্যই জানাও তোমার মতামত। আমি সবগুলো পড়ার চেষ্টা করব এবং ইচ অ্যান্ড এভরি কমেন্টের আনসার করার চেষ্টা করব। আজকের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে পারো, এবং এরকম ডিপ ডিসকাশন তোমার যদি ভালো লাগে তাহলে উইংস অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যদি তোমার আজকের ভিডিও ভালো লাগে থাকে তাহলে তোমার ডেফিনেটলি এই ভিডিওটা ভালো লাগবে, কারণ এখানে আমি আলোচনা করেছিলাম বাংলার শিল্পের ভবিষ্যৎ নিয়ে। আর এখানে ক্লিক করে তুমি দেখে নিতে পারো এই প্লেলিস্টের বাদবাকি ভিডিওসগুলো। তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে নয় এখানে, নয় এখানে। টাটা।